আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। কারণ এখানে প্রতিদিন পাবেন একের পর এক ভয়ঙ্কর, বাস্তবধর্মী ও অতি প্রাকৃত গল্প। চলুন ঢুকে পড়ি এক অন্ধকার রহস্যে, যেখানে রাত শেষ হয় না আর সত্যি ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের গল্প শুরু করার আগে চলুন এর ছোট্ট একটা টেইলার শুনে নেই। ঘড়ির কাঁটা যখন রাত 2:15, চারদিকে নিস্তব্ধতা, বাতাস থমকে গেছে, আর একমাত্র শব্দ নিজের নিঃশ্বাসের। একজন সাংবাদিক, নাম মিলন, এসেছে শহর থেকে বহু দূরে এক অভিশপ্ত গ্রামে, নাম কালাপাহাড়। পাহাড় নেই, নদী নেই, আছে শুধু পুরনো শ্মশান, পোড়া চিতা আর এক ডাইনির প্রতিশোধের গল্প। এই শ্মশানে 100 বছর আগে এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। আজ সেই আগুন আজও নাকি নিভে যায়নি। মিলন খুঁজতে চায় সত্য, ভূত আছে কি নেই, কুসংস্কার নাকি অভিশপ্ত অতীত। কিন্তু কালাপাহাড়ের রাত সবাইকে এক উত্তর দেয়, যে যেখানে পুড়েছে তাকে সেখানেই পুড়তে হয়। এই গল্প শুধু রাতের নয়, এটা সেই অন্ধকার যেখান থেকে সবাই ফিরে আসে না। ঠিক আছে, তাহলে আজকের গল্প শুরু করি। চোখ বন্ধ করে শুনুন, কারণ এই গল্প শুধু গল্প নয়, এটি এক অভিশপ্ত রাতের ডাকে সাড়া দেওয়ার গল্প। আজকের গল্প কালা পাহাড়ের ডাইনি। ঘড়ির কাঁটা তখন রাত 2:15। চারপাশে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ মিলনকে আতঙ্কিত করে তুলছে। মিলন এক নতুন রিপোর্টার, শহর থেকে দূরে এই পুরনো গ্রামে এসেছে। গ্রামের নাম কালাপাহাড়। শুনে মনে হবে পাহাড়ি কোনো শান্ত গ্রাম, অথচ এখানে পাহাড় নেই, শুধু শ্মশান আর ভাঙ্গা মন্দির। মিলনের কাঁধে ঝোলানো ব্যাগে একটা পুরনো নোটবুক, ক্যামেরা আর টর্চ। হঠাৎ ঝোপার আড়াল থেকে ভেসে এলো খেকশিয়ালের কান্না। এক মুহূর্তে মিলনের গা ঘেমে গেল ঠান্ডা বাতাসে। গ্রামের প্রবীণদের মুখে শোনা, এই শ্মশানে শয়ে শয়ে অদৃশ্য আত্মা ঘোরে, বিশেষত অমাবস্যার রাতে এখানে কেউ আসে না, কারণ শোনা যায় এক ডাইনি নাকি এখানেই পোড়ানো হয়েছিল, আর সেই ডাইনির ছায়া এখনও শ্মশানের বটগাছের নিচে জেগে থাকে। মিলনের লক্ষ্য একটাই, সত্যি কি ভৌতিক নাকি এসব কুসংস্কার। কিন্তু গ্রামের পুরোহিত তাকে সাবধান করে বলেছিল, এই শ্মশানে রাত কাটাতে এসো না মিলনবাবু, ওখানে রাত কাটালে ফিরে আসতে পারবে না। কিন্তু সাংবাদিক মিলন নিজের জেদে অটল। আজ রাতেই সে সত্য প্রমাণ করবে, ভূত বলে কিছু নেই। টর্চের আলোয় এগোতে এগোতে হঠাৎ সে থমকে দাঁড়াল। পুরনো পোড়া চিতার ছাই আর চারপাশে শিয়ালের হাড়গোড় ছড়ানো। এক কোণে প্রায় ভাঙা শিব মন্দির, আর মন্দিরের গায়ে লাল রঙে লেখা কিছু মন্ত্র। হঠাৎ বাতাসে ভেসে এলো এক ফিসফাস, যেন কেউ নাম ধরে ডাকছে, মিলন। সে থমকে গেল। টর্চের আলো নিভে গেল এক ঝটকায়। গলা শুকিয়ে এলো, বুকের ভিতর শীতল হাওয়া কাঁপিয়ে দিয়ে গেল। এখনো পুরো রাত বাকি, আর এই রাতেই মিলন বুঝবে কোনো সত্য কখনো একা খুঁজতে নেই। মিলন এক হাত দিয়ে ব্যাগটা শক্ত করে ধরে আরেক হাতে খুঁজে টর্চ ঠিক করার চেষ্টা করছে। আঙুল কাঁপছে, ব্যাটারি ঠিক আছে, তবু আলো জ্বলছে না। চারপাশে শুধু শোঁ শোঁ বাতাস আর শ্মশানের ছাইয়ের গন্ধ। আকস্মিকভাবে মেঘের ফাঁক গলে চাঁদের আলো পড়ল বটগাছের গায়ে। সেই বটগাছ যার নিচে ডাইনিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল 100 বছর আগে। গাছের শুকনো শেকড় ঝুলে আছে গলায় ফাঁসের মতো। মিলন এক পা করে এগোতেই মাটিতে পা পিছলে গেল। হাতের নখে মাটি আর শুকনো ছাই ঢুকে গেল। হাত বের করে সে দেখতে পেল মাটির নিচে কিছু যেন চকচক করছে। বুকের ভিতর কাঁপুনি নিয়ে মাটি সরিয়ে সে বের করল একটা ভাঙা কঙ্কালের হাত, সাথে বাঁধা লাল সুতোর এক তাবিজ, পুরনো পোড়া চামড়ার মতো কালো। হাত ছুতে না ছুতেই হাওয়ায় ভেসে এলো ভাঙা হাসি, যেন দূরে কোথাও একটা বুড়ি খিক খিক করে হাসছে। মিলন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, আর তখনই গাছের পেছনে দেখতে পেল কোনো এক ছায়ামূর্তি। সে স্পষ্ট দেখতে পাচ্ছে না, চুল এলোমেলো, সাদা কাপড়
আর চোখ দুটো যেন আগুনের মতো লালচে। মিলনের বুকের ভিতর দম আটকে এলো। সে পেছন ফিরে দৌড় দিতে যাবে, তেমন সময় সেই ছায়ামূর্তির গলা ভেসে এলো। তুই কেন এলি এখানে? যে যেখানে পুড়েছে তাকে সেখানেই পুড়তে হয়। মিলন আর্তচিৎকার করে পেছন দিকে ছুটতে ছুটতে গিয়ে পুড়ল শিব মন্দিরের ভাঙা সিঁড়িতে। টর্চটা হাত থেকে ছিটকে পড়ে গেল দূরে। অন্ধকারে হোঁচট খেয়ে সে টের পেল মন্দিরের ভেতরে যেন কেউ ফিসফিস করছে, পুরনো শ্লোক, মন্ত্র আর বিভৎস হাসি। মিলন চোখ বন্ধ করে ফেলল, কিন্তু এক ফোঁটাও বিশ্বাস করছে না যে সে মরবে। সে সাংবাদিক, সত্য বের করেই ছাড়বে। তার মনে পড়ল গ্রামের পুরোহিত বলেছিল, যদি কখনো শ্মশানের ছায়া তোর গায়ে লাগে, শিব মন্ত্র ছাড়া তোর রক্ষা নেই। মিলন কাঁপতে কাঁপতে পকেট থেকে বের করল একটা ছোট্ট কাগজ, পুরোহিতের দেওয়া মন্ত্র। কিন্তু মন্ত্রটা পড়তে গিয়ে গলা কেঁপে যাচ্ছে, শব্দ বেলাচ্ছে না, আর ছায়ামূর্তি ধীরে ধীরে মন্দিরের অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে। এইভাবে মিলনের রাত আরও অন্ধকার, আরও বিপজ্জনক হয়ে উঠছে। শিব মন্দিরের ভাঙা চাতালে পড়ে আছে মিলন। পেছনে ছায়ামূর্তির পায়ের ছায়া আরেকটু স্পষ্ট, যেন চুল ছুঁয়ে যাচ্ছে মন্দিরের পাথরের দেয়াল। মিলনের গলার স্বর আর বের হচ্ছে না। সে চেষ্টা করছে কাগজে শ্লোক পড়তে, কিন্তু মুখ শুকিয়ে কাঠ। মন্দিরের দেয়ালের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। সেই হাওয়ায় মিলন শুনতে পেল আরেকটা আওয়াজ, একটা নারীর আর্তনাদ, যেন কেউ মন্দিরের ভেতর থেকে কেঁদে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। মিলন চমকে উঠল, চারপাশে তাকালো। মন্দিরের ভেতর অন্ধকারের মধ্যে সে দেখল ছায়ার মতো ভেসে আছে এক মূর্তি, সাদা কাপড়ে ঢাকা, চুল মুখে লেপ্টে আছে, চোখ নেই, গহ্বরের মতো ফাঁপা। মিলন ফিসফিস করে বলল, কি তুমি, কি চাও? মূর্তির ফিসফাস, আমাকে যারা পুড়িয়েছে তাদের রক্ত চাই, না হলে তোর রক্ত। মিলনের গায়ে কাঁপুনি দিয়ে হাওয়ার ঝাপটা এসে মুখে লাগল। সেই হাওয়ার গন্ধ পচা মাংসের মতো। কোনোভাবে উঠে দাঁড়িয়ে সে মন্দিরের দেওয়াল ধরে বেরিয়ে এলো বাইরের চাতালে। চাঁদের আলো ম্লান, মেঘে ঢেকে যাচ্ছে। দূরের শ্মশানের চিতা আবার যেন জ্বলছে, অথচ মিলন জানে এই চিতা দিনের বেলায় নিভে গিয়েছিল। সে দেখল শ্মশানের মরা বটগাছের শিকড়ের নিচে দাঁড়িয়ে আছে আরও কিছু ছায়া, যেন অজস্র পোড়া মৃতদেহ, মুখহীন, চোখ থেকে শুধু আগুনের মতো লাল বিন্দু। তাদের ভিড় থেকে বেরিয়ে এলো এক বয়স্ক মানুষ, অর্ধেক মুখ পোড়া, এক হাতে ত্রিশূলের মতো কিছু। সে মিলনের দিকে হাত বাড়িয়ে বলল, তুই ফিরতে চাস, ফিরবি না, তোর লাশই ফিরবে। মিলনের মনে হল পুরোহিতের কথাই একমাত্র ভরসা। সে কাগজের শ্লোক বের করে আবার উচ্চারণ করার চেষ্টা করল। শব্দ ভাঙা ভাঙা, তবু কোনোভাবে সে বলল, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হাওয়ার ঝাপটা হঠাৎ থামল, কিন্তু বটগাছের শিকড় থেকে হুড়মুড় করে পড়ে এলো গরুর হাড়, মানুষের মাথার খুল্লি। মিলন দৌড় দিল শ্মশান ছেড়ে বেরিয়ে আসতে, কিন্তু পেছনে পেছনে সেই ছায়াগুলো ভাসতে ভাসতে এগিয়ে আসছে। দূরে গ্রামের কুড়ে ঘরের আলো টিমটিম করছে। মিলনের একটাই আশা, সে কোনোভাবে গ্রামের পুরোহিতের কাছে পৌঁছাবে। মিলন শ্মশানের পিচ ঢালা পথ ধরে দৌড়াচ্ছে। পেছনে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে ছায়াগুলোর কর্কশ হাসি আর ফিসফাস। ফিরতে দেব না, তোর রক্তই মুক্তি। পায়ের নিচে শুকনো পাতা আর গাছের ডাল ভাঙছে, শরীরের চামড়ায় কাঁটা ফুটছে, তবু মিলন থামছে না। দূরে গ্রাম, আর গ্রামের একপাশে পুরোহিতের মাটির বাড়ি। মিলন জানে সেখানে পৌঁছাতে পারলেই কিছু একটা রক্ষা হবে। হঠাৎ পথের পাশে অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বুড়ো, মাথায় লম্বা জটা, গলায় নানা রকম পুঁতির মালা, হাতে ত্রিশূল। সে একবারেই পথ আটকে দাঁড়াল। মিলনের গলা শুকিয়ে এলো। এ কে, পুরোহিত না অন্য কেউ? বুড়ো ঠান্ডা গলায় বলল, ভয় পাস না মিলন, আমি জানি তুই কি খুঁজছিস। মিলন হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কে? আপনি পুরোহিত। বুড়ো হাসল, দাঁতগুলো যেন পাথরের মতো কালো। সে বলল, আমি পুরোহিত নই, আমি এই শ্মশানের রক্ষক, কাল পাহাড় তান্ত্রিক। তোর মতো কতেই আসছে শ্মশানের ইতিহাস খুঁজতে, কিন্তু কেউ ফিরে না। মিলন পিছু হটতে গিয়ে পা পিছলে পড়ে গেল। বুড়ো তান্ত্রিক মাটিতে বসে একগাদা ছাই হাতে নিয়ে ছুঁড়ে দিল আকাশে। হাওয়ার সঙ্গে সেই ছাই মিলিয়ে গিয়ে মিলনের গায়ে পড়ল, হাড়ের মতো ঠান্ডা ছাই। তান্ত্রিক গম্ভীর গলায় বলল, শোন, ডাইনি মরেনি, ডাইনি অভিশাপ দিয়ে গেছে।
ওর মুক্তি পেতে হলে 7 পুরুষের রক্ত চাই। এই গ্রামই সেই রক্ত দেয়, শ্মশান সেই রক্ত খায়। আর তুই তুই সেই 7 পুরুষের শেষ উত্তরসূরি। মিলনের কানে বাজল, শেষ উত্তরসূরি? তান্ত্রিক বলল, হ্যাঁ, তোর পূর্বপুরুষেরা এই ডাইনিকে পুড়িয়েছিল। এখন সে তোর রক্ত চায়। যদি শিবমন্ত্রে শুদ্ধ না হস, তোর রক্তই শ্মশান খাবে। মিলন হঠাৎ খেয়াল করল আকাশে মেঘের ফাঁক দিয়ে আবার পূর্ণ চাঁদ বেরিয়েছে, আর সেই আলোয় তান্ত্রিকের চোখ জলজল করছে লাল আলোয়। তান্ত্রিক থামল না, বলল, তোর কাছে একটাই রাস্তা, কাল রাত্রির আগে পূর্ণ মন্ত্রপাঠ। আর যদি ব্যর্থ হস, তোর দেহ পূর্বে বটগাছের শিকড়ে ঝুলে। মিলন জানে সে কোনোভাবেই থামতে পারবে না, তাকে সত্য বের করতেই হবে আর নিজের প্রাণ বাঁচাতে হবে। তান্ত্রিক মিলনের কাঁধে হাত রাখল, আর মিলন স্পষ্ট শুনতে পেল অজস্র অদৃশ্য আর্তনাদ, যেন শত শত পোড়া আত্মা ছুটে আসছে তার চারপাশে। কালপাহাড় তান্ত্রিক মিলনের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, তুই যদি বাঁচতে চাস, তোর নিজের রক্তই তোর রক্ষা কবচ। মিলন শিউড়ে উঠল, রক্ত? কেমন রক্ত? তান্ত্রিকের গলায় শোনালো বিভৎস হাসি, তোর শরীরের রক্ত। এই শ্মশান তোর পূর্বপুরুষের রক্তেই পবিত্র হয়েছিল, তোর রক্তেই অভিশাপ ছিন্ন হবে। মিলনের মাথা ঝিমঝিম করছে। শ্মশানের ছায়া, বটগাছের শিকড়, পোড়া আত্মার আর্তনাদ, সব মিলে এক বিভীষিকা। কিন্তু এখন থামার উপায় নেই। তান্ত্রিক একটা ছোট লোহার চাকু বের করল। চাকুর লোহা কালো, যেন মাটির গায়ে পুড়িয়ে গড়া। সে বলল, ডরাবি না, হাতের তালু চিরে কিছু রক্ত ফেলতে হবে শ্মশানের বটগাছের শিকড়ে। সেই রক্তে শ্মশানের মাটি শুদ্ধ হবে, আর ডাইনির আত্মা বেঁধে যাবে মন্ত্রে। মিলন হতবাক, কিন্তু আপনি বললেন শিবমন্ত্র, সেটা কি? তান্ত্রিক ফিসফিস করে বলল, শিবমন্ত্র আর রক্ত, এই দুই একসঙ্গেই হলেই মুক্তি, কিন্তু যদি এক ফোঁটাও কম হয়, ডাইনি তোর দেহ খেয়ে ফেলবে। মিলন তাকিয়ে রইল সেই চাকুর দিকে। হাতের তালু চিরে রক্ত দিতে হবে? এক ঝটকায় ছায়াগুলো আর্তনাদ করছে। দূরে শ্মশানের গাছের মধ্যে আগুনের মতো জ্বলছে লালচে ছায়া, যেন ডাইনির চোখ। মিলনের কানে ভেসে এলো মায়ের মুখ, ছোটবেলায় শোনানো শিবের মন্ত্র, পুরোহিতের মুখের সতর্কবাণী। কিন্তু আর ফেরার উপায় নেই, ছায়ামূর্তিরা চারপাশ ঘিরে ফেলছে। মিলন দাঁত কামড়ে হাত বাড়াল। তান্ত্রিক সেই চাকু রাখল হাতের তালুর ওপর। এক ঝটকায় চিরে গেল চামড়া, গরম রক্ত গড়িয়ে পড়ছে শুকনো মাটিতে। তান্ত্রিক দ্রুত মন্ত্র পড়তে লাগল, ওং হ্রাং কালী কালী শ্মশানবাসিনী, রক্তে তৃপ্তি, মন্ত্রে বন্ধন। রক্তে ভিজে যাচ্ছে মাটির ধুলো, আর সেই রক্ত মাটিতে মিশে গিয়ে ছাইয়ের মতো ধোঁয়া উঠছে। হাওয়ার মধ্যে মিলন শুনতে পেল দূরে বটগাছের শিকড়ের নিচে বিভৎস আর্তনাদ, না, রক্ত দে, আরও রক্ত দে। মিলন চিৎকার করে উঠল, হাতের তালু থেকে রক্ত থামছে না, মাথা ঘুরে আসছে। তান্ত্রিক তাড়াতাড়ি এক মুঠো ছাই ছুঁড়ে দিল সেই রক্তের উপর, আর সেই সাথে মিলন শুনতে পেল শ্মশানের চারপাশে এক দম বন্ধ করা নীরবতা। মুহূর্তের জন্য সব নিস্তব্ধ, শুধু মিলনের নিঃশ্বাস আর দূরে শেয়ালের ডাক। কিন্তু হঠাৎ শ্মশানের ভেতর থেকে শোনা গেল এক নারীর হাহাকার, যেন বটগাছ কেঁপে ওঠে, ডাইনির মুখ বেরিয়ে আসছে অন্ধকার চাঁদের আলোয়। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে মিলন, হাতের তালু থেকে রক্ত পড়ে মাটির ধুলো ভিজে গেছে। তান্ত্রিক ছাই মিশিয়ে মন্ত্রপাঠ থমিয়ে গভীর শ্বাস নিল, যেন চারপাশের বাতাসেও শ্মশানের গন্ধ গেথে গেছে। মিলনের চোখ ঘাপসা, রক্তপাত আর আতঙ্ক মিলে শরীর অবশ। কিন্তু হঠাৎ সে টের পেল মাটির ভেজা ছাইয়ের ওপর দিয়ে ঠান্ডা একটা হাত বুলিয়ে যাচ্ছে। কেউ নেই, তবু স্পষ্ট অনুভব। ভয়ার্ত গলায় সে ফিসফিস করল, কে কে আছো? কোথা থেকে যেন ভেসে এলো নারী কণ্ঠ, তুই, তুই আমার শেষ আশা। মিলন মাথা তুলে দেখল বটগাছের শিকড়ের নিচে মাটির ধুলো ঘিরে ধোয়ার মতো ছায়া পাক খাচ্ছে। ছায়ার ভেতর থেকে ক্রমে বেরিয়ে এলো এক নারী মূর্তি, পোড়া মুখ, ছিন্ন শাড়ি, চোখ শূন্য গহ্বরের মতো কালো। তান্ত্রিক পেছনে সরে দাঁড়িয়ে বলল, ডাইনির আত্মা, সাবধান মিলন, ও এখনই রক্ত চাইবে। ছায়ামূর্তির গলা কেঁপে উঠল, তোর পূর্বপুরুষেরা আমার গায়ে আগুন ধরিয়েছিল, আজ তোর গায়েই জ্বলবে সেই আগুন। মিলনের গলায় যেন কথা আটকে গেল। সে শুধু বলতে পারল, কেন, কেন এই শাস্তি? আমি কি করেছি? ছায়া ডাইনির হাহাকার করল। বাতাস ভারী হয়ে গেল পোড়া মাংসের গন্ধে। তুই কিছু করিসনি,
তোর রক্তই আমার শাস্তি। এ শ্মশান বাঁচবে না, তুই বাঁচবি না। মিলন হঠাৎ দেখতে পেল ছায়ার চারপাশে ভেসে উঠছে শত শত পোড়া মুখ, চোখহীন পুড়ে যাওয়া হাত, মাথার খুললে। তারা সবাই ফিসফিস করছে, আমাদের রক্ত, আমাদের হাড়, আমাদের আর্তনাদ। তান্ত্রিক দ্রুত শিবমন্ত্র জপ করতে লাগল, ওং নমঃ শিবায়, ওং নমঃ শ্মশানবাসিনী কালী। কিন্তু ছায়া থামছে না, শিকড়ের নিচে মাটি ফেটে যাচ্ছে, যেন ভেতর থেকে কোনো গোপন সমাধি খুলে যাচ্ছে। মিলন দেখতে পেল সেই ফাটলের ভেতর ভেসে উঠছে কুয়াশার মতো ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল পুরনো পোড়া চিতা, ছাই আর হাড়গোড়ে স্তূপ। তান্ত্রিক চমকে উঠল, জাদুর কাঠি, এটাই ওর শক্তি, ওটাকে ভেঙে ফেল, ভাঙ। মিলন টলটলে ফাটলের কাছে গিয়ে সেই কাঠি তুলতে গিয়ে হাত পুড়ে গেল। কাঠি গরম হয়ে আছে আগুনের মতো। ছায়ামূর্তের গর্জন, না, ওটা ছুঁসবি না, আমার প্রাণ ওতে। কিন্তু মিলন জানে ওটা না ভাঙলে রক্ষা নেই, সমস্ত শ্মশানই ছাই হয়ে যাবে। বুকের শেষ শক্তি নিয়ে দুই হাতে কাঠি চেপে ধরল, হাত পুড়ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে। কিন্তু মিলনের চোখে ভাসছে নিজের পরিবারের মুখ, মায়ের ছবি, শহরের ছোট্ট বাড়ি, সব। একটা ভয়ঙ্কর আর্তনাদ, আ আ। চট করে কাঠি দুটুকরো হয়ে গেল, আর সেই সাথে বটগাছের শিকড় কেঁপে ওঠে, ছাইয়ের ধোঁয়ায় ভরে গেল শ্মশান। মিলনের হাত থেকে গলিয়ে পড়ল পোড়া কাঠির টুকরো। তান্ত্রিক চিৎকার করে উঠল, দৌড় মিলন, দৌড়, এখনই পালা। বটগাছের শিকড় ফেটে গিয়ে মাটি যেন গলতে শুরু করেছে। মিলন ভাঙা জাদুর কাঠির টুকরো হাত থেকে ছুঁড়ে ফেলতেই শ্মশান জুড়ে ছাই আর ধোঁয়ার ঘূর্ণি। হাওয়ার গর্জন যেন শয়ে শয়ে মানুষের কান্না নিয়ে ছুটে আসছে। তান্ত্রিক মিলনকে টেনে সরিয়ে নিল গাছের ফাটল থেকে। মাটির গভীরে এখন পরিষ্কার দেখা যাচ্ছে, নিচে একটা আস্ত গোপন কুঠুরি। ফাটলের ভেতর ভেসে উঠল কুয়াশার মতো ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল পুরনো পোড়া চিতা, ছাই আর। মিলন শিহরিত গলায় ফিসফিস করে বলল, এটা কি, নিচে কি লুকিয়ে আছে? তান্ত্রিকের কণ্ঠে ভয় মেশানো ক্রোধ। এটাই সেই সমাধি, যেখানে ডাইনিকে পুড়িয়ে ছাই করার পর শিকড়ে বেঁধে রাখা হয়েছিল। ওর শক্তি চুরি করতে তোর পূর্বপুরুষরা এ শ্মশান বেছে নিয়েছিল। মিলনের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তার পূর্বপুরুষ, যারা গ্রামের মানুষ, পুরোহিত সব মিলে এক ডাইনিকে পুড়িয়েছিল। কিন্তু কেন? হাওয়ার মধ্যে ভেসে এলো এক ভাঙা মেয়ে কণ্ঠ, আমি ডাকিনি ছিলাম না, আমি তান্ত্রিকের বলি হয়েছিলাম। মিলনের চারপাশে বাতাস থমকে গেল। তান্ত্রিক শ্বাস টেনে বলল, শোন মিলন, এই শ্মশান অভিশপ্ত হয়েছে কারণ তোর বংশের লোভ আর বিশ্বাসঘাতকতা। ওর শক্তি চুরি করতে ওকে ডাইনি আখ্যা দিয়ে বটগাছের শিকড়ে বেঁধে পুড়িয়েছিল। মিলনের মনে হল বুকের ভেতর সব ওলটপালট হয়ে যাচ্ছে। সত্যি কি সে এই অভিশপ্ত রক্তের উত্তরাসুরি? ছায়া আরও স্পষ্ট, ধোঁয়ার মধ্যে সেই নারী মূর্তির পোড়া চোখ, গলিত মুখ, হাত দুটো উঁচু করে ফিসফিস করছে, আমার মুক্তি চাই, না হলে তোর মরণ। মিলন আর তান্ত্রিক দুজনেই বুঝতে পারল, জাদুর কাঠি ভেঙে ডাইনির শক্তির এক অংশ ভেঙেছে ঠিকই, কিন্তু তার আত্মা এখন মুক্ত, আর ও চায় শেষ সদ। তান্ত্রিক বলল, তোর কাছে আর সময় নেই। তুই যদি এই শ্মশান আবার মন্ত্রে বেঁধে রাখতে না পারিস, পুরো গ্রাম ছাই হয়ে যাবে। মিলনের কাঁধে হাত রাখল তান্ত্রিক, আর একটা ছোট কাগজ মিলনের হাতে গুজে দিল। সেখানে লাল কালি দিয়ে লেখা আছে এক জটিল তন্ত্রমন্ত্র। তান্ত্রিক বলল, এটা পড়, শ্মশানের ছাইতে রক্ত মিশিয়ে শিকড়ের চারপাশে দাগ টান। মন্ত্র শেষ না হলে ডাইনির ছায়া তোকে ছিঁড়ে ফেলবে। মিলনের গলা শুকিয়ে কাঠ, তবু এবার সে থামবে না। পকেট থেকে সে নিজের কেটে যাওয়া হাতটা বের করল। তাজা রক্তে ভিজে আছে তালু। মাটির ছাইতে হাত বুলিয়ে সে শিকড় ঘিরে দাগ টানতে শুরু করল, আর শ্বাস বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। ওং শ্মশানবাসিনী কালী, বীজ মন্ত্রে বন্ধন, রক্তে বন্ধন। ধীরে ধীরে শিকড়ের চারপাশে লাল আর ছাইয়ের বৃত্ত সম্পূর্ণ হতে না হতেই বটগাছের শিকড়ের ফাঁক গর্জন করে বন্ধ হয়ে গেল। ছায়ার গলা যেন ছিন্ন হচ্ছে, না, না, না। এক মুহূর্তে শ্মশান নিস্তব্ধ, হাওয়া থেমে গেল, চারপাশে শুধু পোড়া মাটির গন্ধ আর দূরে গ্রামের শেয়ালের ডাক। মিলন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল, গলা শুকিয়ে গেছে,
শরীর ঠান্ডা হয়ে আসছে, তবু এবার সে জানে ডাইনির শিকড় আপাতত বন্ধ। কিন্তু তান্ত্রিকের চোখে শঙ্কা। এখনো শেষ নয় মিলন, রাত শেষ হয়নি, আর শ্মশানের অভিশাপ সম্পূর্ণ মুক্ত নয়। শ্মশানের বটগাছের শিকড়ে রক্ত আর ছাই মিশে তৈরি বৃত্ত নিস্তব্ধ। মিলন মাটিতে বসে হাঁপাচ্ছে, শরীর থেকে রক্তক্ষরণ কমেছে, তবু চোখে ঝাপসা। পাশে দাঁড়িয়ে আছে কালপাহাড় তান্ত্রিক, তার গলায় শঙ্কার ছায়া স্পষ্ট। হাওয়া ভারী, পাতা নড়ছে না, অথচ চারপাশে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত পোড়া গন্ধ। দূরে রাতের আকাশে পূর্ণ চাঁদ, আর চাঁদের আলোয় মিলন দেখতে পেল শ্মশানের এক প্রান্তে পড়ে থাকা ভাঙা কাঠি, পোড়া খুলি আর পুরনো শিকল। মিলনের গলায় প্রশ্ন আটকে গেল, সব শেষ? ডাইনি আর আসবে না? মিলন মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলল, ডাইনির ছায়া আপাতত বদ্ধ, কিন্তু জানিস মিলন, এই শ্মশানের অভিশাপ কখনো একা আসেনি। কে বলেছিল ওই ডাইনি সত্যি ডাইনি ছিল? মিলন চমকে উঠল, কিন্তু সে তো বলেছিল ওকে পুড়িয়েছিল আমার পূর্বপুরুষরা। তান্ত্রিক হাঁটুর কাছে বসে ভাঙা খুলি হাতে তুলে নিল। হাড়ের ভেতর থেকে গুঁড়ো ছাই বেরিয়ে পড়ছে। তার চোখে এক ধরনের ঘৃণা আর কষ্ট। এই শ্মশান, এই বটগাছ আর তোর বংশ সব এক শিকড়ে বাঁধা। কয়েকশো বছর আগে এখানে ছিল এক গোপন তান্ত্রিক সমাজ। শ্মশান তাদের তন্ত্র সাধনার আস্তানা। মিলন অবাক। তাহলে? তান্ত্রিক ধীরে ধীরে বলল, যাকে ডাইনি বলা হয়েছিল সে আসলে ছিল এক তান্ত্রিকীর কুমারী শিষ্যা। তাকে বলি দেওয়া হয়েছিল কালো শক্তি জাগাতে, আর তোর পূর্বপুরুষরা সেই বলির পূজারী ছিল। মিলনের মাথার ভেতর যেন বজ্রপাত, নিজের রক্তে এমন পাপের ইতিহাস। তান্ত্রিক কড়া গলায় বলল, বলির রাতেই শ্মশানের মাটিতে প্রথম অভিশাপ জন্মেছিল। মেয়েটির রক্ত আর আত্মা শিকড়ে বেঁধে যায়, আর সেই শিকড় বাঁচিয়ে রাখে শ্মশানের অশরীরী শক্তি। মিলনের শ্বাস বন্ধ হয়ে গেল। তাহলে যে মন্ত্রের শক্তি বাঁধা ছিল? তান্ত্রিক ফিসফিস করে বলল, শুধু মন্ত্রে কিছু হয় না, রক্তের শিকড় না কাটা পর্যন্ত এ অভিশাপ কখনো মরবে না। তোর রক্ত সেই শিকড়ে বাঁধা। মিলন কাঁপা গলায় বলল, আমি কি করব? তান্ত্রিক উঠে বাড়িয়ে দূরে শ্মশানের এক কোণা দেখালো। সেখানে মাটি খুঁড়ে রাখা এক গর্তের মুখ দেখা যাচ্ছে। তান্ত্রিক বলল, ওইখানে শুয়ে আছে তোর বংশের গোপন বলির কালো তামার খাপ, যা শিকড়ে শক্তি যোগায়। ওটাকে মাটির নিচে পুঁতে রেখেছিল তোর পূর্বপুরুষরা। ওটাই শিকড়ে তাজা রক্ত টানে। মিলন জানে এবার শেষ সত্য উন্মোচনের জন্য ওকেই নামতে হবে শ্মশানের গোপন গর্ভে। তান্ত্রিক শেষবারের মতো বলল, তুই যদি ভয় পাস, শ্মশান তোকে ছাড়বে না। নাম, খুঁজে বের কর। শ্মশানের গাছ আর ছাই মাড়িয়ে মিলন পৌঁছালো সেই অন্ধকার গর্তের মুখে। ভেতর থেকে যেন ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। গর্তের দেওয়াল ভিজে, কাদা আর পুরনো শিকড়ের গন্ধে ভরে আছে। মিলনের হাতে ছোট টর্চ আছে, সেই আলোয় ফুটে উঠল ভাঙা মাটির হাড়ি, পোড়া কাঠ আর ছোট ছোট হাড়ের খণ্ড। সবচেয়ে ভয়াবহ, দেওয়ালের গায়ে আঁকাবাঁকা কিছু লাল আঁকিবুকি, যেন রক্তে লেখা তান্ত্রিক মন্ত্র। হঠাৎ মাটির ফাটল পেরিয়ে মিলন চোখে পড়ল একটা লোহার বাক্স। বাক্সের মুখ আধা খোলা, আর তার ভিতর ঠান্ডা ধাতব আলয় চকচক করছে তামার খাপ। খাপের গায়ে গাঢ় লাল দাগ, যেন শতবর্ষের শুকনো রক্ত লেগে আছে আজও। মিলন টর্চ ফেলে দিয়ে হাতে তুলে নিল খাপ। হাতের তালুতে ঠান্ডা বিদ্যুৎ বুলিয়ে দিল সেই ধাতব স্পর্শ। মনে হলো গর্তের অন্ধকার আরও গাঢ় হচ্ছে। দেওয়ালের ফাটল থেকে শোঁ শোঁ শব্দে ভেসে আসছে শ্মশানের হাহাকার। এক মুহূর্তে মিলন শুনতে পেল সেই ভাঙা নারী কণ্ঠ, আমার প্রাণ, আমার রক্ত, ওটাই আমার শিকড়। মিলনের চোখে অন্ধকারে ভেসে উঠল সেই পোড়া মুখ, ছিন্ন শাড়ি, শূন্য চোখের গহ্বর, ছাই মাখা চুল। ডাইনির ছায়া যেন গর্তের দেওয়ালে ছুটে আসছে, চারপাশে ছায়া নড়ছে। মিলন তাড়াতাড়ি খাপ বুকে চেপে ধরল। গলা শুকিয়ে গেলেও সে জানে এবার তাকে শেষ মন্ত্র পাঠ করতেই হবে। মাথার ওপর গর্তের মুখে দাঁড়িয়ে তান্ত্রিক গর্জন করল,
মন্ত্র পড়, শিকড় ছিঁড়ে দে, না হলে তোকে তোর পূর্বপুরুষের মতোই পোড়াবে। মিলন নিজের কাঁপা গলায় ফিসফিস করে মন্ত্র জপতে লাগল। ওং শ্মশানবাসিনী, ওং কালরাত্রি, তান্ত্রিক বলি ছিন্ন হোক, রক্ত পুরুক, ছায়া মুছে যাক। ছায়া গর্জন করে মিলনের গায়ে ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় মিলনের চোখের সামনে অন্ধকার, পিঠে শীতল স্পর্শ, বুকের ভিতর শ্বাস আটকে যাচ্ছে। সে টের পেল নিজের বুকের ভিতর কেউ যেন ছায়ার মতো ঢুকে যাচ্ছে। কিন্তু মিলনের গলায় ভেসে উঠল মায়ের শেখানো শেষ মন্ত্র, ওং নমঃ শিবায়। আকাশের মেঘ ছিঁড়ে পূর্ণ চাঁদের আলো বটগাছের শিকড়ে পড়তেই এক ঝনক আগুনের মতো ধোঁয়া, ছায়ার আর্তনাদ, না না। মিলন মাটিতে হাঁটু গেড়ে বসল। বুকের ভিতর থেকে এক অদ্ভুত ঠান্ডা ঢেউ বেরিয়ে গেল বাতাসে। ছায়া ফেটে ছাই হয়ে মিশে গেল বটগাছের শিকড়ে, আর সেই শিকড় এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে ভেঙে পড়ল মাটিতে। শ্মশান নিস্তব্ধ, শুধু হাওয়া বইছে, পোড়া ছাইয়ে মিশে গেছে শতবর্ষের কান্না আর সাপ। তান্ত্রিক মিলনের কাঁধে হাত রাখল। তোর রক্তে তোর পূর্বপুরুষের পাপ পুড়ে গেছে, অভিশপ্ত শ্মশান মুক্ত। মিলন হাঁপ ছেড়ে মাটিতে শুয়ে পড়ল। চোখে চাঁদের আলো, কানে দূরের গ্রামের শালিক ডাকছে নতুন ভোরের ইশারা। তার হাতের তালুতে লেগে আছে শুষ্ক রক্ত, কিন্তু সে জানে এবার আর কোনো শিকড় ছায়া হয়ে তাড়া করবে না। শ্মশান ছাই হয়ে গেছে, আর সাপ কেবল ইতিহাস। শেষ বাক্য। মিলন চোখ বন্ধ করে শুধু ফিসফিস করে বলল, ছাই যেখানে পড়ে নতুন আলো সেখানেই জন্মায়।